কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে ছোট বোন এসে ঘুম ভাঙালো। সকাল 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 ঘুমটা ভাঙিয়ে দিলি। কি করব, তোর সাথে একজন দেখা করতে আসছে। কে আসছে? নিজেই দেখে নে। রিয়া ওনাকে আমার রুমে ডাকলো। ওনাকে দেখে তো আমি অবাক, কারণ সে আর কেউ নয়। দেখি স্যার দাঁড়িয়ে আছে আমার সামনে, মানে রাইসার বাবা দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে দাঁড়িয়ে পড়লাম, তারপর সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বললেন, দাঁড়াতে হবে না, বসো তুমি। তারপর উনি আমার পাশে বসলেন। স্যার আপনি এখানে? হুম, দেখতে আসলাম তোমায়। এখন কেমন আছো? জি স্যার, এখন কিছুটা ভালো লাগলো। আপনাকে এসব? হুম, রাইসা আমাকে সব বলেছে। দেখো, আমার মেয়েটা কিন্তু অতটাও খারাপ না। এসব কেন বলছেন? বলছি তার কারণ আছে। ওটা তোমার না জানলেও চলবে। তোমার বাবার সাথে কথা বলছি আমি। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে, সময় হোক। এখন তাহলে আসি, নিজের খেয়াল রেখো। কি বলে গেলেন উনি? আব্বুর সাথে আবার কি কথা বলবেন? জানতেই হবে। কি ভাবছিস ভাইয়া? ভাবছি কি বললেন উনি। আচ্ছা তুই কি কিছু বুঝেছিস? কি জানি, আব্বুর সাথে দেখলাম অনেকক্ষণ কথা বললেন। কি কথা বললো? তুই কিছু শুনেছিস? না তো। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। হুম। তারপর ও মুখ ভেঙচি দিয়ে চলে গেল। তারপর নাস্তা করে আব্বুর কাছে গেলাম। কি বললো আমাকে জানতেই হবে। কিছু বলবি? স্যার তোমাকে কি বলেছে? সেটা কি তোর জানা জরুরি? না, এমনি জিজ্ঞাসা করলাম। এখন না, পরে বলবো। এখন গিয়ে শুয়ে থাক। এখন আর কিছু জিজ্ঞাসা করলে বকাবকি করবে, তার চেয়ে না বলাই ভালোই। নিজের রুমে এসে শুয়ে রইলাম। দূর বাড়িতে আর ভালো লাগছে না, কোথাও থেকে ঘুরে আসি। তারপর বাড়িতে থেকে বের হলাম লুকিয়ে। বন্ধু সাকিবকে কল দিলাম। কিরে শালা, তোর কোনো খবর নেই কেন? এই তো আছি। তোর কি খবর? চল আজকে কোথাও ঘুরতে যাই। তোর শরীর তো এখনো ঠিক নেই। কে বলেছে ঠিক নেই? আমি তো হাঁটাচলা করতে পারছি। তুই তাড়াতাড়ি কলেজের সামনে আয়। ওকে, আসছি আমি, থাক তুই। তারপর ওর জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ওর আসার কোনো খবর নেই। দোকান থেকে একটা সিগারেট নিয়ে খেতে লাগলাম। আহা, কতদিন পর খেলাম। হঠাৎই কেউ একজন আমার থেকে সিগারেট ফেলে দিল। অনেক রাগ উঠলো আমার। সে আর কেউ নয়, রাইসা। তুমি আবার এসব খাওয়া শুরু করছো? কি করব, ছোট লোক তো তাই। একথা বলতে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। একটা অনুরোধ করব, প্লিজ আপনি আমার সামনে আর আসবেন না। এই কথা বলতে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমি আর কখনো তোমায় ভুল বুঝবো না। আবার কোন নাটক শুরু করলেন বলেন তো? ছাড়ুন, এইসব ন্যাকামো দেখার সময় নেই আমার। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। তখন আমার মাথা ঠিক ছিল না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। এবার ছাড়ুন আমায়। একটা চরিত্রহীন ছেলেকে জড়িয়ে ধরেছেন, আপনার মান সম্মান তো সব চলে গেছে। প্লিজ এভাবে বলো না। তারপর ওনাকে এক ঝাটকায় ছাড়িয়ে নিলাম। এইসব ন্যাকামো অন্য কোথাও দেখাবেন, আর প্লিজ আমার সামনে আসবেন না। আপনাকে দেখলে আমার খুব রাগ ওঠে। তোমার শরীরটা এখনো ঠিক হয়নি, প্লিজ বাড়িতে যাও। কে আপনি? আর আমাকে হুকুম দিচ্ছেন কোন সাহসে? কালকে এসব কোথায় ছিল? বলছি তো ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দাও। আপনার প্রতি এখন আমার আর কোনো কিছুই নেই। যা ছিল সব কালকে শেষ করে দিছেন। তুমি আমাকে যা শাস্তি দিবে দাও, তবুও প্লিজ এমন করো না। উফ, এসব ন্যাকামো আমি আর দেখতে পাচ্ছি না। হঠাৎই কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি সাকিব। তোর আসতে এতক্ষণ লাগলো? শালা আরেকটু আগে আসবি না? আসলে একটা নাটক দেখতে পারতি। কথাটা বলতেই রাইসা কান্না করে দিল। কি নাটক? আমি তো কিছুই বুঝতেছি না। দেখছিস না সামনে দাঁড়িয়ে আছে? দেখছি। এখন চল, কোথায় যাবি? চল তো। কোথা থেকে এইগুলো আসে কে জানে। তারপর সাকিবকে নিয়ে চলে আসলাম। পিছন ফিরে একবার ওনার দিকে তাকালাম, হাত দিয়ে চোখের পানি মুছলেন। ভুলটা যখন আমিই করেছি, সংশোধনও আমাকেই করতে হবে। তবে তোমাকে আমি ছাড়ছি না। উনি কি বলছিলেন তোকে? ন্যাকামো বুঝিস? এখন ভালোবাসা দেখাতে এসেছে। আচ্ছা বাদ দে, চল। তারপর দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আসলাম। মোবাইলটা বাড়িতে রেখে এসেছি যাতে কেউ দিলে কল না দেয়। বাড়িতে এসে আম্মুর বকাবকি খেতে হলো। কোনো মতে রক্ষা পেলাম। রাইসা বাড়িতে আসলো, এসে ওর বাবার কাছে গেল। আমি যে কথাগুলো বললাম ওইগুলো বসে বসে ভাবছে। বাবাও আমাকে ক্ষমা করে নাই, আর মনে হয় কখনো করবেও না। তোমাকে বললাম না এখন ওর সাথে কথা না বলতে? কি বলছো এসব? আমি পারবো না ওকে ছাড়তে। তোকে ওই দিন কি বললাম? আমি ওর বাবার সাথে কথা বলেছি। কি কথা বলেছো?
আগামী সপ্তাহে তোমাদের বিয়ে ঠিক করেছি। এই কথা শুনে রাইসার ওর বাবাকে খুশিতে জড়িয়ে ধরলো। এখন তুই ওর কাছে একদম যাবি না। যাব না। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন চলে গেল। রাইসা এখন আমার সাথে কথা বলে না, শুধু দূর থেকে আমার দিকে তাকিয়ে থাকে। জানি না ওনার মধ্যে কি চলছে। একদিন রুমে বসে আছি, হঠাৎই আব্বু ডাকলো। ওনার রুমে গেলাম। এসেছিস? জি, কিছু বলবে? বলবো, তবে তার আগে কথা দে, যা বলবো তাই তুই মেনে নিবি। এভাবে বলছো কেন? আমি কি কখনো তোমার কথার অবাধ্য হয়েছি? দেখ, তোকে না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত নিয়েছো শুনি? তোর বিয়ে ঠিক করেছি, আগামীকাল তোর বিয়ে। কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। কি বলছো এসব? আমার বিয়ে? তোর বিয়ে। এটা তোকে আগে জানানো উচিত ছিল, কিন্তু জানাইনি, তার একটা কারণ আছে। তোমাদের সবার কি মাথা গেছে নাকি? তাছাড়া আমার এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? আমরা সঠিক সিদ্ধান্তটাই নিলাম, তুই পরে বুঝতে পারবি। না না, এই বিয়ে আমি করতে পারবো না, কিছুতেই না। দেখ বাবা, আমরা ওনাদের কথা দিয়ে ফেলেছি, এখন আমার মান সম্মানের প্রশ্ন। হ্যাঁ, তোর বাবা ওদের কথা দিয়ে ফেলেছে। তাছাড়া মেয়ে কিন্তু তোর পছন্দের। ভাইয়া, ছবি দেখবি? তুই চুপ থাক। রাগ দেখাচ্ছে দেখো। মা, ওকে এখান থেকে যেতে বলো। এই রিয়া, তুই এখান থেকে যা এখন। দেখছিস না ও এখন। আরে এসব ঢং করছে। ও মনে মনে অনেক খুশি হয়েছে। তুই যাবি এখান থেকে? আমি এত কিছু বুঝতে চাই না, তোকে বিয়ে করতেই হবে। কি করি এখন? বিয়েটা না করলে আব্বু কষ্ট পাবে। এদিকে রাইসাকে এখনো ভুলতে পারলাম না। জানি না কি করব এখন। আব্বু আমার দিকে তাকিয়ে হাসি মুখে তাকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তোমরা যা বলবে তাই হবে। আমি জানতাম আমার ছেলে রাজি হবেই। ওখানে আর না দাঁড়িয়ে নিজের রুমে চলে আসলাম। যতই রাইসাকে ভোলার চেষ্টা করি না কেন, কিন্তু পারি না। আরো বেশি করে ওনার কথা মনে পড়ে। ইদানিং ওনার ব্যবহার কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে। দেখতে দেখতে দিনটা চলে গেল। কার সাথে বিয়ে হচ্ছে আমার, এই সব কিছুই জানি না। আব্বুর উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। পুরো বাড়িটা মেহমানে ভরে আছে। তারপর আর কি, বউ আনতে চললাম। ভালোভাবেই বিয়েটা সম্পন্ন হলো। কিন্তু আমি একবারের জন্য বউয়ের দিকে তাকাইনি, তাকানোর ইচ্ছাও নাই। একটা জিনিস দেখে অবাক হলাম, রাইসার বাবাকে দেখলাম মেয়েকে জড়িয়ে ধরে কান্না করছে। কি জানি, হয়তো ওনার কোনো আত্মীয় হবে। কিন্তু আত্মীয় হলে তো রাইসার এখানে আসার কথা। দ্যাট, আমি কেন এসব ভাবছি? রাত 10টা বাজে, বাড়ির উঠানে বসে আছি, সাকিবের সাথে বসে আড্ডা দিচ্ছি। বন্ধু বলতে ওই আছে আমার। কি রে মামা, অনেক রাত হলো, এবার তো ঘরে যা। না রে, যাবো না, ভালো লাগছে না আমার। তুই কি এখনো কিছুই জানিস না কার সাথে তোর বিয়ে হয়েছে? জানি না, আর জানতে চাইও না। মামা, তাহলে তো তোমার জন্য রুমের ভেতর সারপ্রাইজ অপেক্ষা করছে। রাখ তোর সারপ্রাইজ। এইভাবে বললে তো চলবে না, চলো। এই বলে ও আমাকে জোর করে রুমের সামনে নিয়ে আসলো। এখানে এসে দেখি রিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। তোর কি চাই? আমার হাদিয়াটা দিয়ে দে। কি বললি আবার বল। বারে, এত কষ্ট করে তোর জন্য বাসরঘর সাজালাম। এই মহান কাজটা তুই করেছিস? এখন তাড়াতাড়ি দিয়ে দাও, আমার এত সময় নেই। 1 টাকাও দিব না, যা তুই। ওকে, আমিও ভেতরে যেতে দেব না। এই শোন, আমি এমনিতেই ওই ঘরে ঢুকতে চাই না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই সারা রাত এখানেই দাঁড়িয়ে থাক। ওকে, অন্তত টাকাটা তো বেঁচে যাবে। এই কথা বলতেই রিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঠিক আছে, লাগবে না তোর টাকা, যা তুই। এই, কি করছিস কি তুই? আজকের দিনে ওকে এইভাবে? বুঝতে পারলাম বোনটা রাগ করেছে, ওকে রাগানোটা ঠিক হবে না। এই বলে আমার মানিব্যাগটা ওর হাতে দিয়ে বললাম, এই যা, সব নিয়ে যা তুই। আমি স্বপ্ন দেখছি না তো, তোর মানিব্যাগ আমার হাতে? এবার তোর যা মন চাই কর। বাহ, আমার ভাইটা এত ভালো হয়ে গেল কিভাবে? বউয়ের জন্য, তাই তো? আবার উল্টা পাল্টা বকা শুরু করেছিস? ওকে, এবার ভেতরে যা, সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। তারপর আর কি, রুমের ভিতরে ঢুকলাম। এসে দরজাটা লাগিয়ে দাঁড়িয়ে আছি। কেমন জানি ভয় লাগছে। কখনো ভাবিনি এরকম পরিস্থিতিতে পড়তে হবে। হঠাৎ করেই সব হয়ে গেল। তাই বিছানায় ঘুমটা টেনে বসে আছেন উনি, হঠাৎই বললেন, যান, অজু করে আসুন। কেন? নফল নামাজ আদায় করব তাই।
পারবো না, আপনার ইচ্ছা হলে পড়েন। আমরা এখন নতুন জীবন শুরু করব, তাই পড়তে হবে। দেখুন, আপনাকে কিছু কথা বলতে চাই। যা বলার পরে বলবেন, এখন যেটা বললাম ওইটা করেন। ওকে, যেমন আপনার ইচ্ছা। তারপর নামাজ আদায় করলাম। এখনো ওনার দিকে তাকালাম না। কি হলো, ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন। না থাক, এখানেই ঠিক আছি। আমাকে দেখবেন না? যেটা বলতে চাইছিলাম তাহলে শুনুন। আরে আগে একবার দেখুন। এই বলে উনি জোর করে আমার দিকে ফিরালেন, তারপর ঘোমটাটা ফেলে দিলেন। ওনাকে দেখে এক পা পিছনে সরে গেলাম। বিরাট শক খেলাম, এত বড় ধোকা দেওয়া হলো আমায়। সে আর কেউ নয়, রাইসা। আপনি? আমিই তো থাকবো, অন্য কাউকে আশা করছিলে নাকি? করবো না কেন? এত রেগে আছো কেন? তুমি খুশি হওনি? এই বলে জড়িয়ে ধরলেন আমায়। এক ঝটকায় সাথে সাথে ছাড়িয়ে নিলাম। এত রাগ উঠলো আমার, ঠাস করে লাগিয়ে দিলাম একটা। কি ভেবেছেন কি আপনি যখন যা খুশি তাই করবেন? তুমি এমন করছো কেন? আজকে তো আমাদের বাসর রাত। কিসের বাসরাত? এই বিয়ে আমি মানি না, আর আপনাকে তো কখনোই মেনে নিব না। প্লিজ এমন করো না, অনেক ভালোবাসি তোমায়। রাখুন আপনার ভালোবাসা। এখন আপনার প্রতি আমার কিছু নেই। যা ছিল সব আপনি নিজের হাতে শেষ করে দিয়েছেন। ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। শুধু শুধু এখানে পড়ে থেকে কোনো লাভ নেই। সকাল হতেই আপনি এখান থেকে চলে যাবেন। যাব না, আমিও দেখব তুমি কতদিন মুখ ফিরিয়ে থাকবে। এখান থেকে কোথাও যাব না আমি। দেখব কতদিন থাকতে পারেন। এই বলে একটা মাদুর নিয়ে মাটিতে বিছালাম। এ কি, এসব কি করছো? ঘুমাবো তাই। এত বড় খাটে আমরা দুজন তো থাকতে পারবো। ভাবলেন কি করে আপনার সাথে আমি থাকবো? এই বলে একটা বালিশ নিয়ে মাটিতে শুয়ে পড়লাম। কেন এভাবে কষ্ট দিচ্ছ আমায়? বলছি তো আর কখনো তোমায় অবিশ্বাস করব না। দেখুন, আমার ঘুমাতে অসুবিধা হচ্ছে। রাইসা সাথে সাথে চুপ হয়ে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পর রাইসা আমার কাছে আসলো, এসে আমার কপালে একটা চুমু দিল। তারপর আমার গায়ের উপর উঠে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখি রাইসা আমার বুকে শুয়ে আছে। কেমন জানি ভালো লাগা কাজ করছে। ইচ্ছা করছে জড়িয়ে ধরি, কিন্তু না, এত তাড়াতাড়ি মেনে নিলে তো হবে না। সাথে সাথে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ওর ঘুম ভেঙে গেল। কি হলো, ফেলে দিলে কেন? আপনার সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার? কেন, আমি কি জড়িয়ে ধরতে পারি না? পারেন না, সে অধিকার আপনাকে আমি দেইনি। আমি তোমার স্ত্রী, তাহলে কেন দিবে না সেই অধিকার? কারণ আপনাকে স্ত্রী হিসেবে মানি না আমি, আর কখনো অধিকার চাইতে আসবেন না। এই বলে ওয়াশরুমে চলে আসলাম। বাবা, পিচ্ছিটার তো দেখছি অনেক রাগ। ওকে দেখবো কতদিন এই রাগ থাকে তোমার। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাইসা নেই। সোজা আব্বুর কাছে গেলাম। আব্বু, তোমার থেকে আমি এটা আশা করিনি। যা করেছি তোর ভালোর জন্যই করেছি। তুমি তো সবটা জানতেই, তারপরেও কেন এমন করলে? ওর বাবা এসে ওই দিন বলল, আমারও মনে হয়েছিল তোর জন্য এটাই ভালো হবে। কিচ্ছু ভালো হবে না। দেখ, তোকে আমি বলছি, সবকিছু ভুলে নতুন করে শুরু কর। আর কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। আজকে রাইসার বাড়ির লোকজন আসবে, তাই সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। রুমের মধ্যে একা একা বসে আছি। রাইসা আসলো নাস্তা নিয়ে। এই যে পিচ্ছি বর, আমার নাস্তা এনেছি আপনার জন্য। আপনি খান। খাবো না আমি। কেন, আবার কি হলো? কি হলো কিছু জানেন না আপনি? আমি দেখতে পারছি না। আমিও আর দেখতে পাচ্ছি না। তাহলে চলে যাচ্ছেন না কেন? তোমার ওই রাগের চেহারাটা আমি আর দেখতে পাচ্ছি না। এই বলে আমার গালে একটা চুমু দিলেন। এটা কি হলো? কেন, পিচ্ছি বরটাকে আদর দিলাম। আপনি এখান থেকে যাবেন কিনা বলেন। তোমার মতো পিচ্ছিকে আমি কখনোই ভয় পাবো না, বুঝলে? তাই এসব বলে কোনো লাভ নেই। হঠাৎই রিয়া আসলো রুমে। কি হচ্ছে এখানে? এসেছে আরেক মহারানী। কি হলো ভাবি, ও এমন রেগে আছে কেন? বাহ ভাবি, তোরা কেউ আমার সাথে কথা বলবি না, সবাই ঠকিয়েছিস আমায়। এখন নাস্তা করে নাও। রাখুন আপনার নাস্তা। এই বলে রাগ দেখিয়ে চলে আসলাম। এসে সাকিবকে কল দিলাম। ও সবটা জানতো, তাই ওকেও তো কিছু দিতে হবে। ওকে ওর প্রাপ্যটা বুঝিয়ে দিলাম। তারপর সারাদিন আর বাড়িতে আসিনি। মোবাইলটা সাইলেন্ট করে রেখেছি। সন্ধ্যাবেলায় বাড়িতে আসলাম, দেখি আব্বু সোফার উপর পা তুলে বসে আছে।
তুই কি কখনো মানুষ হবি না? কেন, আমি আবার কি করেছি? তুই তো জানতি আজকে ওই বাড়ি থেকে লোকজন আসবে। কোথায় ছিলি সারাদিন? একটা কাজ ছিল তাই ছিলাম না। আর কথা না বলে নিজের রুমে চলে আসলাম। রুমে পা রাখতেই হঠাৎই কোথা থেকে রাইসা এসে শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। তারপর কান্না করতে লাগলো। সারাদিন কোথায় ছিলি তুই? তোর মোবাইল বন্ধ কেন? জাহান্নামে ছিলাম, বুঝলেন? ছাড়ুন আমায়। কেন এমন করছো? এভাবে কষ্ট দিচ্ছ কেন আমায়? আপনি নিজে থেকে কষ্ট পাচ্ছেন, আমার কিছু করার নেই। তোমার কিছু করার নেই মানে? রাইসা অনেক রেগে গেল, চোখ গরম করে তাকিয়ে আছে। তারপর যেটা করলো, কোনো কিছু না বোঝার আগে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। ছাড়াতে পারছি না, শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেকক্ষণ পর ছেড়ে দিল। সব জোর করে আদায় করে নিব, বুঝলে? আমি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। আম্মু আসলো রুমে। তুই কি কখনোই ভালো হবি না? তোর জন্য মেয়েটা সারাদিন না খেয়ে রয়েছে। আমি কি না খেয়ে থাকতে বলেছি ওনাকে? এই নে, খাবারটা ওকে খাইয়ে দিবি। আমি কেন? উনি নিজে খেতে পারেন না? যেটা বললাম ওইটা। একটু পরে আমি আবার আসছি। খাবারের প্লেটটা আমার হাতে দিয়ে চলে গেল। কি করি আমি? এই নিন, খেয়ে নিন। খাবো না আমি, যা তুই। প্লিজ খেয়ে নিন, না হলে আম্মু আমাকে আস্ত রাখবে না। যদি তুই খাইয়ে দিস তাহলে খাবো আমি। শখ কত। মোবাইলটা বেঁচে উঠলো। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে কান্নার শব্দ পেলাম। হ্যালো, কে বলছেন? আমি দিয়া বলছি। ও তুই? তা কি জন্য ফোন দিলি? বউ নিয়ে খুব সুখে আছিস তাই না? তো খুব ভালোবেসেছিলাম তোকে, আর এখনো বাসি, ভবিষ্যতেও বাসবো। দেখ, তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। তোকে আমি ক্ষমা করে দিয়েছি। তুই তোর নতুন জীবন শুরু কর, আর ভুলে যা আমাকে। তাই করব। ওকে, ভালো থাকিস। চলে যাচ্ছি আমি এই দেশ ছেড়ে। তারপর ফোনটা কেটে দিল। রাইসা হা করে তাকিয়ে আছে আমার দিকে, জানতে চাইছে কে কল দিল। কি হলো, আপনি এখনো খাচ্ছেন না কেন? আগে বল, কার সাথে কথা বলেছিলি? দিয়ার সাথে। এই কথা বলার সাথে সাথে উনি আমার শার্টের কলার ধরে বিছানায় ফেলে দিলেন। তারপর আমার বুকের উপর বসে গলা টিপে ধরলেন। কুত্তা, তুই ওর সাথে এখনো কথা বলিস? বলি, আপনার সমস্যা আছে? আমার সমস্যা আছে মানে? ওই, আমার সমস্যা না থাকলে কার থাকবে? সমস্যা থাকলে সেটা আপনার ব্যাপার। আমি কিন্তু আপনাকে সেই অধিকার দেইনি। আমি এত কিছু জানতে চাই না। তুই আর ওই মেয়েটার সাথে কথা বলবি না। বলবো, 100 বার বলবো। কেন বলবি? ও তোর কে হয়? কারণ আমি একটা চরিত্রহীন ছেলে, বুঝলেন? এই কথা বলার সাথে সাথে ওনার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শক্ত করে আমার গলা জড়িয়ে ধরে বললেন, আমি না হয় একটা ভুল করেছি, তাই বলে আমার সাথে এমন করবি? কেমন করছি? ছাড়ুন আমায়। প্লিজ ক্ষমা করে দে আমায়। দেখুন, এবার কিন্তু আমার রাগ উঠছে। ছাড়ুন আমায়। না, আগে বল তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। ঠাস করে লাগিয়ে দিলাম একটা। কুত্তা, তুই মারলি আমায়। এক্ষুনি আমি আম্মুকে গিয়ে সব বলছি। এই বলেও ছোট বাচ্চাদের মতো কান্না করতে করতে উঠে চলে যেতে লাগলো। এই রে, আম্মুকে গিয়ে যদি বলে দেয় আমি ওনার গায়ে হাত তুলেছি, আম্মু তো আমাকে আস্ত রাখবে না। না না, আটকাতে হবে ওনাকে। দাঁড়ান, আম্মুকে কিছু বলবেন না প্লিজ। ওনার হাত ধরে জোর করে বিছানায় বসালাম। ছাড় আমাকে, আমি থাকবো না তোর কাছে। এই নেন, খাবারটা খেয়ে নিন, আমি খাইয়ে দিচ্ছি। না, খাবো না। আগে আমি আম্মুকে গিয়ে বলবো, তোকে মার খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আগে খাবারটা খেয়ে নিন, তারপর যা করার করবেন। হ্যাঁ করুন। কি হলো, খেয়ে নিন না। এত খুশি হওয়ার কোনো কারণ নেই। চিপাই পড়ছি তাই খাইয়ে দিচ্ছি। তারপর উনি ঘপাঘপ সব খেয়ে ফেললেন। খাওয়া শেষ করে আমাকে বললেন, বাহ, হঠাৎ করে এত ভালো হয়ে গেলে কিভাবে? আমি কি খারাপ ছিলাম নাকি? একটা কথা তো ভুলেই গেছি। কি কথা? ওই যে তুই আমাকে মারলি, আম্মুকে বলতে তো ভুলেই গেছি। সত্যি বলে দিবেন? পিচ্ছি, গেলাম আমি। মার খাওয়ার জন্য তৈরি থাক। এই বলে আমার গালে একটা চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। আমি জানি উনি কিছু বলবেন না, তাই কিছু বললাম না। রাতে খাবার টেবিলে সবাই মিলে একসাথে খেতে বসলাম। খাবার মুখে দিতেই অন্যরকম স্বাদ পেলাম। আম্মু, আজকে খাবারগুলো অন্যরকম মনে হচ্ছে কেন? আজকে বৌমা রান্না করছে। কি রান্নাটা কেমন হলো বল? রাইসা আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। আমার মুখ ভালো কিছু শুনতে চাইছে। সাথে সাথে আমি খাবার রেখে উঠে গেলাম।
ছি, এসব খাবার খাওয়া যায় নাকি? কি হলো, তুমি উঠলে কেন? এসব কি রান্না করছেন? কেন, সবাই তো বললো ভালো হয়েছে। আমার ভালো লাগেনি। আর আপনি কি কখনো রান্না করে গিয়েছেন? তুই এমন করছিস কেন? খাবারটা তো ভালোই হয়েছে। এবার থেকে তুমি রান্না করলে আমি খাবো, না হলে খাবো না। রাইসা দেখি কান্না করছে। প্লিজ তুমি না খেয়ে যেও না। ওর কথা না শুনেই রুমে চলে আসলাম। আরে তুমি কান্না করছো কেন? আমার জন্যই তো ও না খেয়ে চলে গেল। আমার মনে হয় ও তোমার ওপর এখনো রেগে আছে, তাই এমন করছে। দেখবে সব ঠিক হয়ে যাবে। রাইসাকে সবাই সান্ত্বনা দিতে লাগলো। রুমে এসে আফসোস করতে লাগলাম। সত্যি বলতে রান্নাটা ভালোই ছিল। রাইসাকে কষ্ট দিতে গিয়ে এখন আমাকে না খেয়ে থাকতে হবে। একটু পরেই রাইসা আসলো। ওকে দেখে আমি বিছানা ছেড়ে উঠে গেলাম। উঠতে হবে না, তুমি ঘুমাও। আজকে না হয় আমি নিচে ঘুমাই। কেন যে আমার মতো ছোট লোককে বিয়ে করলেন? এখন আপনাকে নিচে ঘুমাতে হবে। এভাবে কেন বলো? আমার এসব শুনতে আর ভালো লাগে না। ওমা, কেন, ভুল কি বললাম? তারপর আমি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। তোমাকে তো বললাম আমি নিচে ঘুমাচ্ছি। বেশি বকবক না করে ঘুমিয়ে পড়ুন। তারপর সাথে সাথে চুপ হয়ে গেল, কিন্তু ঘুমাচ্ছে না। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেমন জানি অস্বস্তি লাগছে আমার। উঠে বসলাম। এইভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে ঘুমাতে বললাম না? ঘুম আসছে না তাই? তাকিয়ে থাকলে তোমার কি এমন হয়ে যাবে? আমার ঘুম আসছে না। আপনি আমার দিকে তাকাবেন না। ওকে, তাকাবো না। তাহলে আমাকে ঘুম পাড়িয়ে দাও। এই বলে আমার পাশে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আপনার কি আবার চর খাওয়ার শখ হইছে? আমাকে যত খুশি মারতে পারিস, কিচ্ছু বলবো না। সাথে সাথে লাগিয়ে দিলাম একটা, কিন্তু ওর মাঝে কোনো পরিবর্তন দেখলাম না। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। উফ, কি করব এখন? এভাবে করলে ওনাকে কষ্ট দিতে পারবো না। ওর দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছেন উনি। ইচ্ছা করছে ওনাকে জড়িয়ে ধরে একটু আদর করি। না, ঘুমাচ্ছে যখন ঘুমাক। তারপর ওনার গালে একটা চুমু দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হওয়ার একটু আগে ওনাকে বিছানায় শুইয়ে দিলাম, যাতে উনি এটা বুঝতে পারেন। সারা রাত উনি বিছানায় ঘুমিয়েছিলেন। তারপর আমি আবার শুয়ে পড়লাম। একটু পরে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে যা দেখি রাইসা ওর জামা কাপড় গোছাচ্ছে। তার মানে রাইসা চলে যাচ্ছে। ভাবতেই কেমন জানি খুশি লাগছে। হঠাৎই আমার হাসি মুখটা কালো হয়ে গেল, কারণ আমার জামা কাপড়ও ব্যাগে রাখছেন। এইসব কি করছেন? আমার পাশে এসে বসলেন। তাহলে ঘুম ভেঙেছে আপনার? আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? তুমি আর আমি। আমি মানে? আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি যেখানে খুশি যান। আমার পিচ্চি বরটাকে ছেড়ে কি যেতে পারি? তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমি যাব আপনার সাথে? আমার বাড়ি। আমার সাথে যাবে না তো কার সাথে যাবে? আমি কোথাও যাচ্ছি না। আপনার যেখানে খুশি যান। তোমাকে তো যেতেই হবে, এটাই বিয়ের নিয়ম, বুঝলেন স্যার? ইচ্ছা করছে মেরে দুটো লাগিয়ে দেই। এত হাসার কি আছে? আমি এসব নিয়ম মানি না। ওকে, আমি আম্মুকে ডাকছি, তারপর উনি যা বলার বলবেন। যান যান, কোনো লাভ হবে না। উনি আম্মুকে ডাকতে গেলেন। আমি ওয়াশরুমে গেলাম হাত মুখ ধুতে। বের হয়ে দেখি আম্মু আমার রুমে। তারপর উনিও জোর করলেন রাইসার সাথে যাওয়ার জন্য। রাজি না হয়ে পারলাম না, কারণ এটাই নাকি বিয়ের নিয়ম। রাইসাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ফেনীর উদ্দেশ্যে। সকাল 10টায় ফেনীতে এসে পৌঁছালাম। তারপর রাইসাদের বাসায় আসলাম। এই যে, তোমাকে একটা কথা আগেই বলে দেই। কি কথা? প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না। ওটা আপনাকে বলতে হবে না, এখন চলুন। তারপর রাইসাকে সাথে নিয়ে বাড়ির ভিতরে আসলাম। সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে, সেলিব্রিটি মনে হচ্ছে নিজেকে। তারপর আদর আপ্যায়ন শেষে রাইসার রুমে বসে আছি। এইসব আমার একদম ভালো লাগছে না। একটু পরে রাইসা আসলো। কি হলো? আমার পিচ্চি বরটার মুখ গোমড়া করে আছে কেন? তো কি করব, নাচবো নাকি? নাচো একটু দেখি। ধ্যাত, আচ্ছা এখানে কয়দিন থাকবো আমরা? বেশি না, মাত্র 1 সপ্তাহ। কি এতদিন? না না, আমি কালকে চলে যাব। তুমি বললে তো আর যেতে পারবে না। ধুর, আপনার সাথে কথা বলাটাই ভুল হয়েছে আমার। হঠাৎই রুমে কতগুলো মেয়ে আসলো, এসে আমাকে ঘিরে ধরলো। এইসব দেখে রাইসা রেগে গেল। আমিও রাইসাকে রাগানোর জন্য ওদের সাথে কথা বলতে লাগলাম। এই, তোরা ওকে এইভাবে ঘিরে ধরেছিস কেন? আমাকে ওদের মাঝখান থেকে টেনে বের করে নিয়ে আসলো। বাবা, কত ভালোবাসা। এই শোন, তোর বরটাকে নিয়ে যাচ্ছি না আমরা। তোরা এক্ষুনি রুম থেকে বের হ। আপনি এমন করছেন কেন?
ওদের সাথে তো আমি গল্প করছিলাম। কি হলো, তোদের যেতে বললাম না? মেয়েগুলো বলল, ঢং দেখে আর বাঁচি না। এই চল তো তোরা। দুলা ভাই, আমরা কিন্তু আবার আসবো। ওকে শালিকারা, তোমরা যখন চাইবে আমার কাছে আসতে পারো। তারপর ওরা চলে গেল। আপনার আবার কি হলো? ওরা তো এখন চলে গেছে। তুই সব সময় আমাকে রাগিয়ে দিস কেন? যখন খুশি তখন তোর কাছে আসতে পারবে। ওরা কি আমার পর নাকি? একটু মজা করলাম আর কি। তাই বলে আপনি এমন করবেন? করব। তুই ওদের সাথে কথা বলবি না। তোর যত কথা আছে সব আমার সাথে বলবি। এই জানতো কে আপনি? আপনাকে তো আমি স্ত্রী হিসেবে মানি না। ওকে, তুই এইভাবে ভালো হবি না। ভেবেছিলাম জোর করে কিছু করব না, এখন দেখছি জোর করে সব আদায় করে নিতে হবে। কি করবেন কি আপনি? এসব কথায় আমি ভয় পাই না। এই কথা বলার সাথে সাথে উনি এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন আমায়। তারপর দরজাটা লাগিয়ে এক লাফে আমার গায়ের উপরে উঠে পড়লেন। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ওনার মুখটা একদম আমার মুখের সামনে নিয়ে আসলেন। ওনার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। এত কাছে চলে আসলেন আমায়। আমারও কেন জানি ভালো লাগা কাজ করছে। কি করব দেখবি? ছাড়ুন না, আমার কেমন জানি লাগছে। আজকে আর ছাড়ছি না, এবার দেখতে থাকো কি করি। এই বলে সাথে সাথে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দিলেন। আমিও আর বাধা দিলাম না, শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। তারপর কি হলো আর কিছু মনে নেই। যখন ঘুম ভাঙলো দেখি রাইসা আমার বুকের উপর শুয়ে আছে। এই কি, আপনি এখানে কি করছেন? কি করছি মানে? আমি না থাকলে কে থাকবে? আর আপনি এইভাবে শুয়ে আছেন কেন? আমার পিচ্চি বরটা তো আমাকে অনেক আদর করছে। কি আমি? সব আপনার জন্য হলো। এখন উঠে ফ্রেশ হয়ে নাও। এই বলে উনি চলে গেলেন। আমি উঠে ভাবতে লাগলাম, একটু আগে কি হলো, কি করলাম আমি? ভেবেছিলাম ওনাকে আরো কষ্ট দিব, কিন্তু আর পারলাম না। তারপর দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। রুমে এসে শুয়ে আছি। একটু বেশি খেয়ে ফেলছি, খেতে চাইনি, জোর করে খাওয়ালো। বিছানায় শুয়ে আছে। এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল। তারপর ও বাড়ি থেকে চলে আসলাম। রাইসা কিচেনে রান্না করছে, কোমরে শাড়ির আঁচল বেঁধে রান্না করছে। বাহ, এই না হলে আমার বউ। সাথে সাথে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কি করছো? দেখছো না রান্না করছি আমি? ওর গালে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। বউটা একা একা এত কষ্টে রান্না করছে, তাই একটু দেখতে আসলাম আর কি। তোমার মতলব আমি জানি না। জানেন যখন, তাহলে দিয়ে দেন না। এই না, এখন কোনো দুষ্টুমি করবে না। আগে আমাকে দুটো ইয়ে দেন, তারপর ছাড়বো, না হলে ছাড়বো না। এখন না, রাতে দিব, সত্যি বলছি। সত্যি বলছেন তো? সত্যি। এখন প্লিজ ছাড়ো আমায়। ওকে, তাড়াতাড়ি রান্না শেষ করেন, খুব খিদে লাগছে আমার। আচ্ছা তুমি এখন যাও, আর একটু পরেই রান্নাটা শেষ হয়ে যাবে। তারপর আর কি চলে আসলাম। একটু পরে রাইসা ডাক দিল। খাবার টেবিলে যেতেই দেখি সবাই আগে থেকেই বসে আছে। দাঁড়িয়ে আছিস কেন, বস। তারপর বসলাম। তা তোর পরীক্ষা কবে থেকে শুরু? আগস্ট থেকে শুরু হবে। ভালো করে লেখাপড়া কর। বৌমা, তোমাকে বলছি। জি বাবা, বলেন। আশা করি তুমি ওকে মানুষ করবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। যদি তোমার কথা না শুনে আমাকে বলবে। বাবা। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। আসার পরে মোবাইলে একটা কল আসলো সাকিবের নাম্বার থেকে। সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে গেলাম। ওর সাথে একটা জায়গায় গিয়েছিলাম। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। দরজা ধাক্কাতে লাগলাম। রিয়া এসে দরজা খুলে দিল। বাহ, আপনার এখন আসার সময় হলো? আমার বাড়ি যখন খুশি তখন আসবো, তোর কি? আমার কি, তাই না? রুমে গেলেই দেখতে পারবি। এই শর্ত। তারপর সোজা রুমে আসলাম। রুমে ঢোকার সাথে সাথে দেখি কেউ দরজাটা লাগিয়ে দিল। আর কেউ নয়, আমার বউ। হাতে দেখি একটা লাঠি আছে। তোর এতক্ষণে আসার সময় হলো? এই বলে লাঠি দিয়ে একটা বাড়ি মারলো। মারছেন কেন? আর তুই আমাকে বলে যাসনি কেন? দেরি হয়ে যাচ্ছিল, তাই বলতে ভুলে গেছি। প্লিজ মারবেন না। আচ্ছা বুঝলাম, কিন্তু তোর ফোন বন্ধ কেন? ফোনে তো নিয়ে যাইনি, বাড়িতে রেখে গেছি। কুত্তা, তুই কি কখনোই ভালো হবে না? হাতে লাঠিটা ফেলে দিয়ে জড়িয়ে ধরলো আমায়। আমিও বউটাকে জড়িয়ে ধরলাম। কি হলো আপনার, ঠিক আছেন তো? তুই কেন বুঝিস না তোকে ছাড়া এক মুহূর্ত আমার ভালো লাগে না? যাওয়ার সময় বলে যাসনি, আবার ফোনটাও বাড়িতে রেখে গেছিস। ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, সরি, আর এমন হবে না। এখন পড়তে বসো। না না,
এখন আমার পড়ার ইচ্ছা নেই। আচ্ছা তাহলে কি করবেন আপনি? বউটাকে একটু আদর করব। লাঠিটা হাতে নিয়ে বলল, এটা দিয়ে এমন মারবো, যাও পড়তে বসো। তারপর আর কি, নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও পড়ার টেবিলে বসলাম। রাইসা হচ্ছে আমার স্যার, আমার পাশে বসে আছে। এইভাবে দেখতে দেখতে আরো কিছুদিন চলে গেল। একদিন রাতের বেলায় ঘুমানোর সময় রাইসা যা বলল, আমার বুকের উপর শুয়ে আছে। এই পিচ্ছি শোনো না। জি বলেন। থ্যাত, এখন দুষ্টুমি করবে না। আচ্ছা কি বলবেন বলেন। আমাকে একটা এনে দেবে? ইয়ে মানে ঠিক বুঝলাম না। সত্যি বোঝো না? বুঝি নাই তো, স্পষ্ট করে বলেন তো। লজ্জায় ওনার মুখ দুটো লাল হয়ে গেল। আমাকে একটা বেবি এনে দিতে হবে। ওকে, কালকে বাজার থেকে এনে দিব। কুত্তা। আরে আরে, বউটা তো দেখছি রেগে গেল। তো কি করব? আমার তো অবনীকে লাগবে। তোমার অবনীকে নিয়ে আসো। ওকে তাহলে চলুন অবনীকে আনার মিশন শুরু করি। রাইসা লজ্জে আমার বুকের ভিতর মুখ লুকালো। এই যে আমরা এখন অবনীকে আনতে যাচ্ছি, সবাই চলে যান। দেখছেন না আমার বউটা খুব লজ্জা পাচ্ছে।